দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্যায় ক্ষতবিক্ষত কক্সবাজার চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল, নদীতে বসতঘর, ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। স্থায়ী পুনর্বাসনের দাবি। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। চট্টগ্রামে আবারও ডেঙ্গুর চোখ রাঙানি, 24 ঘন্টায় আক্রান্ত 29 জন। শনিবার থেকে সব সরকারি দপ্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু। বন্দর নগরীতে বেকারিজাত খাবারে ভেজালে ছড়াছড়ি, ভোক্তার অভিযানে ধরা পড়ে অনিয়মের চিত্র। এক দোকানিকে 1.5 লাখ টাকা জরিমানা। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতবিক্ষত মাতামুহুরী নদীর কোল ঘেঁষা কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় অনেকে খোলা আকাশের নিচে, ফসলি জমি, ক্ষেত খামার তলিয়ে ক্ষতির মুখে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। মাতামুহুরী নদীর কুল ঘেঁষে 3 ভাই বোন নিয়ে বসবাস কক্সবাজারের চকরিয়া পৌরসভার কুচপাড়া এলাকার আয়েশা বেগমের। দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। শেষ সম্বলে ঘরটিও গেছে নদী ভাঙনের কবলে। এখন বসবাস খোলা আকাশের নিচে। জন্ম আসতেন এটা আর 40 বছর প্রায় মায় না বাপ না কেউ নেই। আর তখন আর একা বউ নাই, তোর ভাই বোন 3জন আছে। আর এটা করে সাম্প্রতিক বন্যায় তার মতো মাথা গোজার ঠাঁই হারিয়েছেন আরও অনেকে। রাতে থাকে নুন্নের ঘরে। এমন পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। জায়গা নাই, আর তো কিছু নাই। এদের মাঝে মানে এর মাঝে বাসত বাড়ি গাড়ি দিই আর জিনিসপাতি বেগিলে এখানে মানে কি তো এখন থাকিবার মতো কোনো স্থান নাই। এখন তো রোডের মাঝে মানে একই করি বসবাস করিস। আর সাহায্য করা আর বন্যায় আর মারি ফেলে আর হুকে করলাম। স্থানীয়দের দাবি, পৌরসভার 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থান এবার পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। স্থায়ী বাঁধ নির্মিত না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্থায়ীভাবে ব্লকের কাজের ব্যবস্থা যদি করা না হয়, তাহলে শহর রক্ষাবার্তা রক্ষা করতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের শহর রক্ষাবান যাতে হয়। এটি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা। এবার ভুলাইয়া খালের বাঁধ ভেঙে তলিয়ে যায় প্রত্যন্ত অঞ্চল। যাতে টেকসই একটা বেড়িবাঁধ হয়, যেটার কারণে প্রতিবছর মানুষকে যাতে পানি, এই বন্যার পানি থেকে মানুষ রক্ষা পায়। সবজি চাষ ছিল কতগুলো, ওই লাউ চাষ ছিল, মিষ্টি কুমড়া, তারপরে চিচিঙ্গা, তিত করলা, এগুলো সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, একটু বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই। এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, বন্যায় জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসন কি বলছে, একটু বিস্তারিত জানতে চাই। শাওন, বন্যায় এবারে ক্ষয়ক্ষতি এর পরিমাণ সেটি হচ্ছে প্রায় 261 কোটি টাকার উপরে, এবং এটি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এবং সড়ক, তারপরে হচ্ছে নদী, যে বাঁধগুলো রয়েছে, বেড়িবাঁধ, মানুষের ঘর বাড়ি, ওভারঅল মিলেই হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ 261 কোটি টাকার উপরে। তো এখন একটা বিষয় হচ্ছে, যারা বেড়িবাঁধ এলাকায় বসবাস করে তারা আসলে সবাই যে উচ্চবিত্ত বা ধন সম্পদওয়ালা বা পয়সাওয়ালা এমন না।
তারা দিনে এনে দিনে খায় এমন বেশিরভাগ পরিবার। তাদের আসলে শেষ সম্বলটুকুই হচ্ছে এই একটি বসতঘর। এটি আসলে গড়তে তাদের যে সময়টা লেগেছে সেটি একটি শুধুমাত্র জোয়ারের পানি এবং ঢলের পানিতে কিছু 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই পুরোপুরি শেষ হয়ে যায়। আর এই স্বপ্নটি তারা দীর্ঘদিন ধরে যে একটা স্বপ্ন দেখেছিল সুন্দর একটি বসবাস করবে তারা ফ্যামিলি নিয়ে, সেটি যখন ভেঙে যায় তাদের আসলে আর কোনো উপায় থাকে না। তো এক্ষেত্রে আসলে সরকারের যে সহযোগিতা সেটির পাশাপাশি স্থানীয় যারা বিত্তশালী আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং পাশাপাশি হচ্ছে শুধু চকরিয়ার চিত্র আমরা দেখেছি এবং পেকুয়াতেও রয়েছে একই অবস্থা। এর পাশাপাশি উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং সেন্ট মার্টিন সহ এই এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় বেড়িবাঁধের নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনের ফলে হাজার হাজার পরিবার এখন পর্যন্ত আশঙ্কার মধ্যে আছে যে কোনো মুহূর্তে তাদের বাড়িঘর সাগরের পানিতে তলিয়ে যেতে পারে, ভেসে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শকের পর্যায়ে একটু খাগড়াছড়ি যেতে চাই। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির নিম্নাঞ্চলেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে সেই পরিস্থিতি সামাল দিতে বাসিন্দারা হিমশিম খাচ্ছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, এলাকাগুলোর এখনকার কি অবস্থা? ত্রাণ সহায়তা কি পৌঁছচ্ছে ঠিকমতো? সাম্প্রতিক দুর্যোগে যে সকল এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক হয়ে গেছে, একদম পুরোপুরি আমরা সেটি দেখেছি। সেসব এলাকায় ত্রাণ সামগ্রীও যথেষ্ট পরিমাণ বিতরণ করা হয়েছে আমরা দেখেছি পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্থানীয় সাংসদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবির উদ্যোগেও ত্রাণ বিতরণ করা হয়েছে। একেবারে প্লাবিত এলাকার মানুষের মাঝে যে পরিমাণ ত্রাণ দরকার সেটুকু তারা পেয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টি খুব জরুরি, খাগড়াছড়িতে এই সাম্প্রতিক দুর্যোগের কারণে খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি সহ কয়েকটি উপজেলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাতে। আমরা দেখেছি এই খাগড়াছড়ির পুরো জেলায় অর্থাৎ 9টি উপজেলায় যদি আমরা এবারে দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেখতে চাই তাহলে কৃষিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আউশ ধান, আমন ধান সহ গ্রীষ্মকালীন যে শাকসবজি রয়েছে সেসব ক্ষেতের ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অফিস বলছে যে এবারে যে পরিমাণ শাকসবজি এবং ফসলি ক্ষেতের ক্ষতি হয়েছে তার 1031 হেক্টর জমি বলে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 233 হেক্টর জমি। আর এই সব গ্রীষ্মকালীন ফসলি ক্ষেতের সাথে কৃষকের সংখ্যা হচ্ছে প্রায় 7345 জনের মতো। আর এছাড়া যদি বলি তাহলে গ্রামীণ অবকাঠামোর ক্ষতি হয়েছে। আমরা জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এবারের দুর্যোগে সড়ক ও জনপথ বিভাগের 11 কিলোমিটার সড়ক, LGEDর 7 থেকে 8 কিলোমিটার সড়ক এবং গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে 99 কিলোমিটার। আরও বেশ কিছু তথ্য আমরা স্থানীয় সরকার এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে জানার চেষ্টা করছি। তারা বলছেন যে এই পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা পুরোপুরি তালিকাটা এখন পর্যন্ত করতে পারেনি। তাদের মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। সেই কাজটুকু শেষ হলে হয়তো আরও বিস্তারিত ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখতে পাবো। তবে এই মুহূর্তে সবচেয়ে যে বেশি সেটা হচ্ছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোবাছড়ি ইউনিয়নের যে একটি সড়ক ছিল সেটি অনেকটা বেঁচে যাওয়ার কারণে সেখানে যোগাযোগের সমস্যা হয়েছে। এছাড়া যদি বলি তাহলে প্লাবিত এলাকাগুলোর অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে ক্ষয়ক্ষতি ছাড়া। শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ আবারও ঊর্ধ্বমুখী। পরিস্থিতি মোকাবেলায় প্রথমবারের মতো এক টেবিলে বসল সব সংস্থা। মশাবাহিত রোগ প্রতিরোধে এবং প্রজনন স্থল ধ্বংসে ক্রাশ প্রোগ্রামের আওতায় আগামী শনিবার থেকে চট্টগ্রামের সব সরকারি দপ্তরে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এদিকে চট্টগ্রামে গত 24 ঘণ্টাতেও ডেঙ্গু আক্রান্ত হয়েছে 29 জন। হাসপাতালে বাড়ছে ভিড়। চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি আগে থেকেই। সাম্প্রতিক বৃষ্টির পর তা বেড়েছে আরও। এখনও প্রতিদিন শহরের পাশাপাশি 15 উপজেলা এবং বিভাগের অন্যান্য জেলা থেকেও হাসপাতালে প্রতিদিন আসছেন রোগীরা। গত 24 ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 29 জন। চলতি মাসে একদিনে যা সর্বোচ্চ। এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা 587 জন। এখন দেখতে পাচ্ছি একদিনের জ্বরেও ডেঙ্গু রোগীর লক্ষণগুলো চলে আসে। যেমন ধরো অনেক রোগী প্রচণ্ড মাথা ব্যথা বলতেছে,
পেটে ব্যথা বলতেছে, বমি বলতেছে। ইভেন একদিন জ্বর থাকা সত্ত্বেও রোগীটা ডেঙ্গু রোগের লক্ষণগুলো চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে বলবে কারো যদি জ্বর যদি একদিন থেকে যদি চলেও যায়, তাহলে আমাদেরকে বলবো যে স্বাস্থ্যকর্মী যারা আছে ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে অবশ্যই টেস্ট করে নেয়। ডেঙ্গু মোকাবেলায় সব সংস্থার সমন্বয়ের ঘাটতি নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ সব দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় সকালে। বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সিএনজিতে করে যাচ্ছেন, আপনি একটা চিপস খাচ্ছেন, ফেলে দিচ্ছেন প্যাকেটটা বাইরে। আপনি মিনারেল ওয়াটার এই যে খেয়ে বোতলটা ফেলে দিচ্ছেন বাইরে। আপনি কোনো না কোনোভাবে এই ধরনের ময়লাগুলো হয়তো আপনি বাসে করে যাচ্ছেন, বমি করছেন, বমির সহ ওই পলিথিনটা সহ বাইরে ফেলে দিচ্ছেন। সবার সিদ্ধান্ত মতে মশাবাহিত রোগ প্রতিরোধে এবং প্রজননস্থল ধ্বংসে শনিবার থেকে চট্টগ্রামের সব সরকারি দপ্তরে শুরু হচ্ছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। চট্টগ্রামের যে ঐতিহ্য রয়েছে, এটি যে বাণিজ্যিক রাজধানী এবং এর যে একটা বিশাল একটা বৈচিত্র্যময় ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসকে তুলে ধরতে চাই। আমরা একটা সুন্দর নগরী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী 9 তারিখে আসবেন, সেদিনই তার সামনে আমরা দেখাতে চাই। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ নয়, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, ডেঙ্গু বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন এবং ক্রাশ প্রোগ্রামের আওতায় কোন কোন এলাকা রয়েছে সে সম্পর্কে জানতে চাই। শাওন, ডেঙ্গুর আসলে বংশ বৃদ্ধি হচ্ছে, এটি আসলে মূল কারণ। তার কারণ হিসেবে আপনি জানেন যে এক পশলা বৃষ্টি, আমাদের এখানে ভারী বৃষ্টি এক দফা হয়েছে, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির ফ্লোটা যদি না থাকে তখনই আসলে মশার বংশ বিস্তার হয়। অর্থাৎ যেখানে সেখানে পানি জমে থাকার কারণে আসলে সেই পানিতেই এই মশাগুলো জন্ম নিচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত আসলে বর্ষার মৌসুমটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে মশার বিস্তার কিংবা ডেঙ্গুর প্রাদুর্ভাব এটি আসলে বাড়তেই থাকবে। আমরা হাসপাতালগুলোতে আসলে তেমন পরিসংখ্যান সংখ্যা আসলে আমরা দেখছি। জুন জুলাইতে যে পরিমাণ রোগী আমরা আসলে হাসপাতালগুলোতে দেখেছি, বাকি যে 5 থেকে 6 মাস সে ধরনের রোগী আমরা কিন্তু চট্টগ্রাম মহানগরী কিংবা উপজেলাগুলোতে আমরা দেখিনি। আজকের পরিসংখ্যান যদি আসলে বলি, সেক্ষেত্রে গত 24 ঘন্টায় 29 জন আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত 587 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে 2 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ফলে উদ্বেগ কিন্তু আসলে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সিটি কর্পোরেশন যেমনটি বলে, তারা নালা নর্দমা পরিষ্কার করার চেষ্টা করছেন, মশার স্প্রে করার চেষ্টা করছেন, কিন্তু আসলে বাস্তবে সাধারণ মানুষের যে অভিযোগ সেটি হচ্ছে যে এলাকাগুলোতে তারা আসলে নিয়মিত যে মশক নিধন কার্যক্রম অর্থাৎ মশার ওষুধে স্প্রে করা সেটি আসলে তারা দেখেন না। কোথাও কোনো অভিযোগ পেলে কিংবা মেয়র কোনো ওয়ার্ড পরিদর্শনে গেলে সেক্ষেত্রে আসলে তৎপরতা যেমন থাকে, পুরো মাস জুড়ে কিংবা সপ্তাহ জুড়ে সে ধরনের কার্যক্রম সাধারণ মানুষ দেখে না। এর বাইরে চিকিৎসকরা যেটি বলছেন কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আসলে যেটি বলছেন, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশন করলেই হবে না। বাসাবাড়ির যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা তাদের টবগুলোতে পানি জমে থাকা কিংবা ছাদে কিংবা যেসব বাসাবাড়ির আসলে কাজ চলছে, নির্মাণাধীন ভবন, সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি নাগরিকদেরকে আসলে করতে হবে। অর্থাৎ যেমন চিকিৎসা ব্যবস্থার দিকে আসলে নজর দিতে হবে, তেমনি কিন্তু সাধারণ মানুষের যে জনসচেতনতা সেটিও বৃদ্ধি করতে হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি বলছে, এই যে সময়টুকুতে আসলে ফুল শার্ট অর্থাৎ হাতাওয়ালা শার্ট পরা কিংবা যখন দিনের বেলাও মশারির ভিতর থেকে জীবনযাপন করা, ঘরের মধ্যে থাকলে সেই বিষয়গুলোর যেমন জোর দিচ্ছেন, তেমনি কিন্তু হাসপাতাল যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে মশক নিধন কিংবা এই যে ডেঙ্গু আক্রান্ত হলে কিভাবে তারা আসলে সামাল দিবেন পরিস্থিতি, আরো বেশি যখন পরিস্থিতি খারাপ হবে তখন সেই বিষয়গুলোর জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা জেনারেল হাসপাতাল আলাদা করে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে এবং যে ধরনের কিট কিংবা অন্যান্য ওষুধপত্র সরঞ্জাম যে বিষয়গুলো আসলে দরকার ডেঙ্গু চিকিৎসায়, সেই সবগুলোই আসলে প্রস্তুত রাখা হয়েছে, এমনটি হাসপাতাল কর্তৃপক্ষগুলো থেকে আমাদেরকে জানানো হয়েছে। সুমন, অনেক ধন্যবাদ বিস্তারিত জানাবার জন্য। চট্টগ্রামে মিষ্টি ও বেকারিজাত খাবারে ভেজালের ছড়াছড়ি।
উৎপাদন হয় অস্বাস্থ্যকর পরিবেশে। আজও ফুলেল নামে এক প্রতিষ্ঠানের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ অনিয়মের চিত্র। নোংরা পরিবেশ, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহার, মেয়াদে ঘাপলা সহ নানা অভিযোগে মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করে অভিযান টিম। কারখানার দেয়ালে লেখা নিষ্ঠার সঙ্গে কাজ করা ইমানি দায়িত্ব, তবে সেই নীতিবাক্যের সঙ্গে বাস্তবতার যেন বিস্তর ফারাক। মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, ভ্যানিলা ফ্লেভার সহ নানা উপাদান। সকালে চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলেল ফুড প্রোডাক্টস কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই চিত্র। অভিযানে দেখা যায় কারখানার ভেতরে নোংরা আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্য উৎপাদনে নানা অনিয়ম। লাড্ডু, আফলাতুন, নিমকি সহ বেশিরভাগ পণ্যের মেয়াদ দেওয়া হয়েছে 1 মাস। এটা ভুল হয়েছে, আমরা ওয়ার্কারকে সতর্ক করব ওরা যেন সামনে আরও সুন্দরভাবে হয়, কারণ এটা আমরা সবসময় চিন্তা করি যে খাদ্যটা এমন অবস্থা এটার থেকে রোগ ছড়ায়। কিছুক্ষণ পর ময়লা হয়, আমরা পরিষ্কার করি, কিন্তু আপনারা ওই ঘন্টাটা শেষ হয়ে গেছে, কাজ হয়েছে না, তখন আপনারা এসে দেখছেন দোকানে ময়লা, এটাই আর কিছু না। আপনি দেখবেন কিছুক্ষণ পর দেখবেন একদম ক্লিন হয়ে গেছে সব কিছু। অভিযানে উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহার এবং খাদ্য উৎপাদনে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়। ডিম আর সুজি দিয়ে তৈরি করলে 1 মাস কিভাবে থাকবে, এটা তারা যথাযথ জবাব দিতে পারেনি। তো আমরা তাদেরকে সতর্ক করছি, যদি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করে এটা থেকে যেন ফিরে আসে, আর ভবিষ্যতে যেন মেয়াদটা একটা গ্রহণযোগ্য মাত্রাতেই যেন রাখে, এটা যেন অস্বাভাবিক কোনো কিছু করা না লাগে। আর আমরা তাদেরকে সতর্কতামূলক 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। কারখানার কর্মীরা অভিযান টিমকে জানান, এই কারখানায় উৎপাদিত মিষ্টিজাত খাবার চট্টগ্রাম নগরীতে ফুলেল নামে 6টি শোরুমে বিক্রি করা হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলার বন্যা দুর্গত এলাকায় চলছে ত্রাণ সহায়তা কার্যক্রম। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে গৃহ নির্মাণ সামগ্রী। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত 3100 পরিবারের মধ্যে খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস। প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এ সময় সংস্থাটির প্রধান কার্যালয় এবং পটিয়া শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাঁশখালীর কাথারিয়া সহ বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত 40 পরিবারকে গৃহ নির্মাণের জন্য টিন বিতরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতা ইনাম রেজার নেতৃত্বে কর্মী ও স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের নিউ মনসুরাবাদে আধুনিক প্রযুক্তি নির্ভর চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান আলো আই কেয়ার উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, রোগীদের স্বার্থে উন্নত চক্ষু চিকিৎসা সেবা সম্প্রসারণ জরুরি। এই ব্যাপারে বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মেয়র। অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান, চিকিৎসক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশ বিদেশের দর্শনীয় স্থানে ভ্রমণ প্রেমীদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক পুনর্মিলনী। নগরীর আগ্রাবাদে এক হোটেল মিলনায়তনে গ্লোবাল ট্রাভেলার্স ক্লাব অব চিটাগং আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জ্ঞানের পরিধি বিস্তৃতি এবং বিনোদনের জন্য ভ্রমণ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। দেশের পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তারা। দিনব্যাপী আয়োজনে ছিল ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা। কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্নাতকোত্তর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের হলরুমে 3টি সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই জাতিকে বাঁচাতে হলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দায়িত্ব নিতে হবে। বলেন, কক্সবাজারে এই কলেজের পথচলা প্রায় 35 বছর পেরিয়ে গেলেও এখনো বিভিন্নভাবে অবহেলিত। এই কলেজকে সরকারিকরণ করে শিক্ষা ব্যবস্থায় আরও কৃতিত্বের স্বাক্ষর রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। আমরা তোমাদেরকে কি শিক্ষা দিলাম এবং ওখানে স্যার একটু আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।